নমস্কার। আচ্ছা, ভারতের সংসদে দেওয়া একটা ভাষণ আর সেটা কিনা খোদ দেশপ্রেমের সংজ্ঞাকেই চ্যালেঞ্জ করে বসলো। ভাবা যায়? চলুন আজ আমরা সেই ফায়ারি ডিবেটের ভেতরটা একটু তলিয়ে দেখি। শুরুটাই করা যাক একেবারে ভাষণের শেষ লাইনটা দিয়ে। কি লাইনটা দেখুন, আগে এটা ঠিক করুন যে বিশ্বস্তকে, সময় ঠিক করবে বিশ্বাসঘাতককে। মানে এই একটা কথাতেই কিন্তু পুরো বিতর্কের আঁচটা টের পাওয়া যায়, তাই না? পরিস্থিতি যে কতটা গরম হয়ে উঠেছিল তা স্পষ্ট। তো যিনি এই কথাটা বলছেন তিনি হলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। উনি সংসদের ফ্লোরে দাঁড়িয়ে দেশপ্রেমের যে চলতি ধারণা তাকে সরাসরি প্রশ্ন করে বসেন, আর বলাই বাহুল্য এতে রীতিমতো একটা রাজনৈতিক ঝড় ওঠে। সঞ্জয় সিং তার ভাষণে কয়েকটা বড় বড় পয়েন্ট তুলে ধরেন। তো প্রথম যে পয়েন্টটা সেটা ছিল স্লোগান বনাম আসল শাসন ব্যবস্থা। ওনার মূল অভিযোগটা ছিল বেশ সোজা। উনি বলছিলেন যে দেশপ্রেমের স্লোগানকে আসলে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেন না, সরকারের যে ব্যর্থতা সেগুলোকে ঢাকার জন্য। আর নিজের এই কথাটা প্রমাণ করার জন্য উনি একটা নির্দিষ্ট ঘটনার উদাহরণ দেন। তো এই যে স্লোগান আর আসল কাজ, এর মধ্যেকার ফারাকটা বোঝানোর জন্য উনি কি বললেন? উনি একটা গল্প বললেন। গল্পটা উত্তরপ্রদেশে, যেখানে টানা 21 ঘন্টা কারেন্ট ছিল না। একবার ভাবুন তো অবস্থাটা। ভাষণে উনি যেমনটা বলছিলেন, মানুষজন একেবারে ডেসপারেট। তাদের একটাই আরতি ছিল, আমাদের কারেন্ট দিন, আমাদের ব্যবসা লাঠে উঠছে, ছেলেমেয়েরা গরমে কাছে, মানে জীবনটা একরকম থেমেই গিয়েছিল। আর ঠিক এখানেই আসে গল্পের আসল টুইস্ট। সঞ্জয় সিংয়ের অভিযোগ অনুযায়ী মানুষের এই সমস্যার সমাধানের বদলে তাদের নাকি শুনতে হয়েছিল ধর্মীয় স্লোগান, জয় শ্রীরাম, বজরং বলি কি জয়। তো এই উদাহরণটা দিয়েই উনি বোঝাতে চাইলেন যে কিভাবে আসল সমস্যাগুলোকে স্লোগানের আড়ালে চাপা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওনার আর্গুমেন্ট কিন্তু শুধু বর্তমানের ব্যর্থতাতেই আটকে ছিল না। উনি এরপর সোজা চলে যান ইতিহাসের দিকে। চলুন দেখি কিভাবে উনি অতীতকে টেনে এনে পুরো বিষয়টাকে একটা অন্য মাত্রা দিলেন। এখানে ওনার আক্রমণের লক্ষ্য ছিল শাসক দলের আদর্শগত অভিভাবক, অর্থাৎ আরএসএস। উনি এমন কিছু ঐতিহাসিক দাবি সামনে আনেন যার মূল উদ্দেশ্যই ছিল দেশপ্রেমের প্রশ্নে আরএসএসের যে বিশ্বাসযোগ্যতা তাকে একেবারে নাড়িয়ে দেওয়া। তো কি কি ছিল সেই অভিযোগগুলো? এক, ওনার দাবি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাকি 1942-এ ব্রিটিশদের চিঠি লিখে ভারত ছাড়ো আন্দোলন দমন করতে বলেছিলেন। দুই, আরএসএসের পত্রিকা অর্গানাইজার নাকি জাতীয় সঙ্গীত জন্মগণমনের সমালোচনা করেছিল। আর 3 নম্বর, যেটা বেশ বড় একটা অভিযোগ, যে আরএসএস নাকি টানা 52 বছর তাদের হেডকোয়ার্টারে ভারতের জাতীয় পতাকা তোলেনি। এরপর উনি একটা মারাত্মক তুলনা টানেন। উনি বলেন, দেখুন, একদিকে ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিলের মতো বিপ্লবীরা বন্দে মাতরম বলতে বলতে দেশের জন্য প্রাণ দিয়েছেন, জেলে গেছেন। আর অন্যদিকে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশ্ন করেন, বন্দে মাতরম বলার জন্য জেলে গেছেন এমন একজন আরএসএস নেতার নাম দেখাতে পারবেন? এবার আসা যাক ভাষণের সম্ভবত সবচেয়ে বিস্ফোরক অংশে। এখানে বন্দে মাতরম স্লোগানটাকে উনি সরাসরি জুড়ে দেন দেশের অর্থনৈতিক নীতির সঙ্গে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে উনি স্লোগানটার মানেটা মনে করিয়ে দেন। বন্দে মাতরম মানে কি? মাতৃভূমির বন্দনা বা পূজা। ঠিক এই সাধারণ অর্থটাকেই উনি ওনার পরবর্তী আক্রমণের ভিত হিসেবে ব্যবহার করেন। আর তারপরেই আসে সেই মোক্ষম প্রশ্নটা। উনি জিজ্ঞাসা করেন, আচ্ছা, এই যে মাতৃভূমির পূজার কথা বলা হচ্ছে, সেই পূজাটা ঠিক কিভাবে করা হচ্ছে? আর এই প্রশ্নের উত্তর হিসেবেই উনি একের পর এক অর্থনৈতিক অভিযোগ আনতে শুরু করেন। ওনার অভিযোগের তালিকাটা বেশ লম্বা। উনি বলেন, বিমানবন্দর, রেল, সেল, সমুদ্রবন্দর, কয়লা, গ্যাস, জমি, এর সব কিছুই নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে। তো একদিকে মাতৃভূমির পূজা করার কথা বলা হচ্ছে, আর অন্যদিকে সেই মাতৃভূমির সম্পদই বিক্রি করে দেওয়া হচ্ছে। এই বৈপরীত্যটাই উনি তুলে ধরেন। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো অভিযোগটা ছিল একটা সংখ্যা নিয়ে, মাত্র 1 টাকা। হ্যাঁ, ওনার দাবি 10 লক্ষ গাছ সমেত প্রায় 1050 একর জমি আদানি গ্রুপকে বেচে দেওয়া হয়েছে মাত্র 1 টাকার বিনিময়ে। এটা একটা অমছন বড় অভিযোগ।
তো এই সমস্ত যুক্তি তর্ক অভিযোগের পর পুরো ভাষণটা এসে দাঁড়ায় একটা মূল প্রশ্নে, তাহলে আসল দেশপ্রেমিক কে? এখানে আসলে দেশপ্রেমের যে সংজ্ঞা সেটাকেই নতুন করে ফ্রেম করার একটা চেষ্টা করা হয়েছে। ওনার বক্তব্যটা খুব পরিষ্কার। আসল দেশপ্রেম মানে শুধু স্লোগান দেওয়া নয়, আসল দেশপ্রেম হলো মানুষের সেবা করা, দেশের সম্পদকে রক্ষা করা। মানে উনি পুরো বিতর্কটাকে কথার লড়াই থেকে সরিয়ে কাজের মূল্যায়নের দিকে নিয়ে যেতে চেয়েছেন। এই পয়েন্টটা বোঝানোর জন্য উনি একটা দারুণ কথা বলেন। উনি বলেন যে শ্রমিক, কৃষক আর কুলিরা নিজের সন্তানদের জন্য দিন রাত খাটছে, তারা ওইসব দেশ লুট করা পুঁজিপতিদের থেকে অনেক বড় দেশপ্রেমিক। মানে এখানে উনি সাধারণ খেটে খাওয়া মানুষকেই আসল দেশপ্রেমিকের শিরোপা দিচ্ছেন। তাহলে দেখুন, পুরো আলোচনাটা ঘুরে ফিরে কিন্তু সেই প্রথম লাইনটাতেই আমাদের ফিরিয়ে আনলো, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। সময় ঠিক করবে বিশ্বাসঘাতককে। এই মারাত্মক কথাটা দিয়েই ভাষণটা শেষ হয়। আর এই সংসদীয় লড়াইয়ের একেবারে কেন্দ্রে থাকা এই প্রশ্নটা যে কে বিশ্বস্ত আর কে বিশ্বাসঘাতক, তার উত্তর খোঁজার ভারটা সময়ের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। বিতর্কের মঞ্চে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা ভারতের সংসদ থেকে উঠে আসা একটা বিতর্ক, যেখানে একটা ভাষণে দেশপ্রেমের ধারণাটিকেই প্রশ্নের মুখে ফেলা হয়েছে। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রীয় প্রশ্নটাও ঠিক এটাই। বন্দে মাতরমের মতো দেশাত্মবোধক স্লোগানগুলো কি সত্যি দেশপ্রেমের আসল পরিচয়, নাকি এটা আসলে বর্তমান শাসন ব্যবস্থার ব্যর্থতা আর ইতিহাসের দায়ে এড়ানোর একটা কৌশল? ঠিক, আমার অবস্থানটা হলো আসল দেশপ্রেম ফুটে ওঠে দেশের সম্পদ রক্ষা আর নাগরিকদের সার্বিক কল্যাণের মধ্যে দিয়ে, শুধু আবেগের স্লোগানে নয়। আর আমার ভাবনাটা একটু অন্যরকম। আমি মনে করি বন্দে মাতরমের মতো স্লোগান বা প্রতীকগুলো আমাদের জাতীয় ঐক্য আর পরিচয়ের জন্য খুব খুব জরুরি। পুরনো দিনের ঐতিহাসিক বিতর্ককে আজকের দিনের শাসন ব্যবস্থার মূল্যায়নের সাথে গুলিয়ে ফেললে আমার মনে হয় আমরা আসল বিষয়গুলো থেকেই সরে যাই। তাহলে চলুন একটু গভীরে ঢোকা যাক। দেখুন, বন্দে মাতরম কথাটার মানে হলো মা তোমায় প্রণাম করি। খুব সুন্দর একটা ধারণা, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। সেই প্রণাম বা বন্দনা, সেটা কি দেশের বিমানবন্দর, রেল লাইন বা কয়লা খনির মতো জাতীয় সম্পদ বিক্রি করে করা যায়? মানে কিছুদিন আগেই তো খবর হলো একজন শিল্পপতিকে মাত্র 1 টাকায় 1001 একরেরও বেশি জমি আর 10 লক্ষ ফলের গাছ দিয়ে দেওয়া হলো। এটাকে কি মাতৃভূমির বন্দনা বলা চলে? আমার তো মনে হয় এটা মাতৃভূমিকে বিক্রি করারই শামিল। আসল দেশপ্রেমিক তো ছিলেন ক্ষুদিরাম বসু বা ভগৎ সিংয়ের মতো বিপ্লবীরা। তারা বন্দে মাতরম বলতে বলতেই দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। আমার প্রশ্নটা খুব সহজ। যখন ওরাই লড়াইটা লড়ছিলেন, তখন আজকের শাসকদের আদর্শগত গুরুরা, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, তারা ঠিক কী করছিল? আর আজ দেখুন, যখন সাধারণ মানুষ পানীয় জল বা বিদ্যুতের মতো তাদের সাধারণ অধিকারের দাবি জানায়, তখন সেই দাবি মেটানোর বদলে উত্তর আসে জয় শ্রীরাম। আমার তো স্পষ্ট মনে হয় এই স্লোগানগুলো নিছক প্রশাসনিক ব্যর্থতা ঢাকার একটা বর্ম হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আপনি যেভাবে বিষয়টাকে সাজালেন আমি ঠিক সেভাবে দেখতে রাজি নই। বন্দে মাতারামের মতো একটা ঐতিহাসিক স্লোগানকে আপনি শুধু আজকের রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে আনছেন। এই স্লোগানটা কোটি কোটি ভারতবাসীকে এক সুতোয় বেঁধেছে, তাদের অনুপ্রাণিত করেছে। এর একটা গভীর তাৎপর্য আছে। তাকে যদি শুধু কিছু রাজনৈতিক অভিযোগের সঙ্গে মিলিয়ে ফেলা হয়, তাহলে তো স্লোগানটারই অপমান করা হয়। আপনি অর্থনীতির কথা তুললেন। সরকারি সম্পদকে বেসরকারি হাতে তুলে দেওয়া বা বেসরকারীকরণ, এটা তো বিশ্বজুড়েই একটা স্বীকৃত অর্থনৈতিক কৌশল। দেশের উন্নয়নের চাকাকে সচল রাখতে অনেক সরকারই এই পথে হাঁটে। একে এক কথায় দেশ বিক্রি বলে দিলে বিষয়টা বড্ড সরল হয়ে যায়, আর আসল বিতর্কটা তখন আর করাই যায় না। কিন্তু গুলোকে আজকের চশমা দিয়ে বিচার করলে প্রায়শই ভুল হয়। তখনকার রাজনৈতিক পরিস্থিতি, নেতাদের সিদ্ধান্তের পিছনের চাপ, এগুলো অনেক বেশি স্তরযুক্ত ছিল। একটা ভাষণে বা আজকের আলোচনায় সেই সবটা তুলে আনা সম্ভব নয়। আর কোনো একজন মন্ত্রী বা নেতার বিচ্ছিন্ন কোনো মন্তব্য বা আচরণকে একটা গোটা সরকার বা দলের আদর্শ বলে দেগে দেওয়াটাও আমার মনে হয় ঠিক নয়।
এতে বড় বিতর্কগুলো ছোট হয়ে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নেমে আসে। কিন্তু ইতিহাসকে তো আর ফেলে দেয়া যায় না, তাই না? আপনি বলছেন প্রেক্ষাপট জটিল ছিল, আমি সেটা মানছি, কিন্তু কিছু ঘটনা তো একেবারেই দিনের আলোর মতো পরিষ্কার। সেগুলোকে অস্বীকার করার উপায় কি? আপনি যাদের কথা বলছেন সেই শাসকদের আদর্শগত পূর্বসূরি অর্থাৎ আরএসএসের নাগপুরের সদর দপ্তরে স্বাধীনতার পর টানা 52 বছর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। শুধু তাই নয়, যে 3 জন কর্মী সেখানে পতাকা তোলার চেষ্টা করেছিলেন, খোদ সংস্থায় তাদের বিরুদ্ধে মামলা করেছিল। এটা কি খুব জটিল কোনো ঘটনা? আচ্ছা, তাদেরই মুখপত্র অর্গানাইজারে 1949 সালের 28শে ডিসেম্বর আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনকে একটা বিনোদনমূলক বিষয় বা আইটেম অফ এন্টারটেইনমেন্ট বলে কটাক্ষ করা হয়েছিল। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন ফজলুল হকের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন, তখন তিনি বাংলার ব্রিটিশ গভর্নরকে চিঠি লিখেছিলেন এই বলে যে কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনকে যে কোনো উপায় দমন করতে হবে। এই তথ্যগুলো তো আর বানানো নয়, এগুলো কি তাদের দেশপ্রেমের দাবিকে একটুও হলেও দুর্বল করে না? আমি বুঝতে পারছি আপনি কোন জায়গা থেকে কথাগুলো বলছেন, কিন্তু আমার মনে হয় আপনি ইতিহাসের কিছু নির্বাচিত অংশকে তুলে আনছেন। একটা সংগঠন সময়ের সাথে বদলায়, তার আদর্শেরও বিবর্তন ঘটে। 50 বা 60-এর দশকে কি হয়েছিল সেই নিরিখে আজকের কোনো সংগঠনের বিচার করাটা কি ঠিক? এটা অনেকটা আজকের জার্মানিকে হিটলারের আমলের জার্মানির সাথে এক করে ফেলার মতো। তাছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো একজন নেতার সেই সময় সিদ্ধান্তকে বুঝতে হলে তখনকার জটিল রাজনৈতিক সমীকরণটাও বুঝতে হবে। তিনি তখন অখণ্ড বাংলাকে মুসলিম লীগের প্রভাব থেকে মুক্ত রাখতে ফজলুল হকের মতো নেতার সাথে একটি প্রাদেশিক সরকারে যোগ দিয়েছিলেন। তার সিদ্ধান্তের পেছনে বাংলার স্বার্থ রক্ষার একটা বড় উদ্দেশ্য ছিল। এই ধরনের ঐতিহাসিক অভিযোগগুলো প্রায়শই এখনকার মূল সমস্যাগুলো, যেমন ধরুন অর্থনৈতিক উন্নয়ন বা প্রশাসনিক সংস্কার, সেগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করা হয়। আমার মনে হয় ইতিহাসকে অস্ত্র হিসেবে ব্যবহার না করে আমাদের এখনকার নীতিগুলো নিয়ে কথা বলা উচিত। বেশ, তাহলে নীতির কথাতেই আসা যাক। আমার তো মনে হয় এই স্লোগানগুলোকে এখন অপরাধ আর দুর্নীতি ঢাকার জন্য ব্যবহার করা হচ্ছে। অনেকটা সেই পুরনো দিনের ডাকাতদের মতো যারা জয় ভবানী বলে গ্রাম লুট করত। এখন কি তেমনই বন্দে মাতরম বা ভারত মাতা কি জয় বলে দেশ লুট করার অনুমতি দেওয়া হবে? আমি এটা ভেবে অবাক হই যে যখন দেশে বেকারত্ব সর্বকালের রেকর্ড ছুঁয়েছে, মুদ্রাস্ফীতিতে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে, দলিতদের ওপর অত্যাচার থামছে না, তখন এই বিষয়গুলো নিয়ে সংসদে একটাও কথা খরচ করা হয় না। তখন এই স্লোগানগুলো আমার কাছে ফাঁপা আর অর্থহীন মনে হয়। এগুলো যেন আসল সমস্যাগুলো ঢাকার জন্য একটা সুন্দর মোড়ক। আপনি কি মনে করেন না যে এটা একটা ইচ্ছাকৃত কৌশল? আমি দুঃখিত, কিন্তু আপনার এই যুক্তির সাথে আমি একমত হতে পারছি না। আপনি স্লোগানের শক্তিটাকেই অস্বীকার করছেন। আপনি কি ভুলে যাচ্ছেন যে এই বন্দে মাতারাম স্লোগান মুখে নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন? এই স্লোগানগুলো বিভেদের নয়, ঐক্যের প্রতীক। এগুলো দেশের কোটি কোটি মানুষকে এক সূত্রে বাঁধার ক্ষমতা রাখে। হ্যাঁ, এটা আমি স্বীকার করছি যে কিছু মানুষ বা কিছু গোষ্ঠী হয়তো এর অপব্যবহার করছে, কিন্তু তার জন্য তো স্লোগানটার মহিমা বা তার ঐতিহাসিক তাৎপর্য কমে যায় না। একটা ছুরি দিয়ে যেমন আপেল কাটা যায়, আবার মানুষও খুন করা যায়। তার জন্য তো আমরা ছুরিকে দোষ দিই না, ব্যবহারকারীকে দিই। এই স্লোগানগুলোকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখাটা ইতিহাসের প্রতি এবং সেই মহান বিপ্লবীদের প্রতি এক ধরনের অবিচার। তাহলে বর্তমান সরকারের নীতির দিকে একবার তাকানো যাক। সরকারের নীতিগুলো কি সত্যি দেশপ্রেমের পরিচয় দেয়? অগ্নিবীর প্রকল্পর কথাই ধরুন, যার মাধ্যমে সেনাবাহিনীতে 4 বছরের জন্য স্বল্পমেয়াদী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। যে সেনারা সিয়াচেনের -50 ডিগ্রি বা জয়সলমেরের +50 ডিগ্রি তাপমাত্রায় দেশের সীমান্ত রক্ষা করেন, তাদের ভবিষ্যৎকে আপনি 4 বছরের একটা চুক্তিতে অনিশ্চিত করে দিচ্ছেন। 4 বছর পর তাদের কোনো পেনশন নেই, কোনো ভবিষ্যৎ নেই। এটা কি দেশের রক্ষকদের পিঠে ছুরি মারার মতো নয়? আর অর্থনীতির কথাই যদি বলেন, আজ দেশের ওপর 200 লক্ষ কোটি টাকার বিপুল ঋণ। এটা কি একটা শক্তিশালী অর্থনীতির লক্ষণ? আমার তো মনে হয় এটাও মাতৃভূমির সেবা নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে একটা বিশাল বোঝা চাপিয়ে দেওয়া। দেখুন, আমি বিষয়টাকে আপনার থেকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। অগ্নিবীর প্রকল্পকে তো একটা আধুনিক সামরিক সংস্কার হিসেবেও দেখা যেতে পারে। এর লক্ষ্য হল আমাদের সেনাবাহিনীকে আরও তরুণ, প্রযুক্তি সচেতন এবং কর্মচঞ্চল করে তোলা।
বিশ্বের অনেক উন্নত দেশ যেমন ইসরায়েল বা দক্ষিণ কোরিয়া তাদেরও তো স্বল্পমেয়াদী সামরিক পরিষেবার ব্যবস্থা আছে। একে এক কথায় বিশ্বাসঘাতকতা বলে দেওয়াটা একটা খুব আবেগপ্রবণ যুক্তি হয়ে যায়, নীতির বাস্তবসম্মত বিশ্লেষণ হয় না। একইভাবে জাতীয় ঋণ একটা অত্যন্ত জটিল অর্থনৈতিক বিষয়। দেশের উন্নয়নের জন্য রাস্তা, বন্দর বা অন্যান্য পরিকাঠামো তৈরি করতে গেলে অনেক সময়ই বড় অঙ্কের ঋণ নিতে হয়। এই ঋণ দেশের সম্পদ তৈরিতেই কাজে লাগছে। একে শুধু একটা নেতিবাচক সংখ্যা হিসেবে দেখলে অর্থনীতির পুরো ছবিটা বোঝা যায় না। নীতির ভালো মন্দ বিচার হওয়া উচিত তার দীর্ঘমেয়াদী ফলাফল দিয়ে, তাকে দেশপ্রেম বা দেশদ্রোহের তকমা দিয়ে নয়। কিন্তু সেই ফলাফলের নিরিখেও তো প্রশ্ন উঠবে। আপনি আধুনিকীকরণের কথা বলছেন, কিন্তু আধুনিকীকরণের নামে যদি সেনাবাহিনীর মনোবলই ভেঙে দেওয়া হয়, একজন সৈনিক যখন জানবেন যে 4 বছর পর তার কোনো চাকরি থাকবে না, তখন তিনি কি দেশের জন্য জীবন বাজি রাখতে ততটাই উদ্বুদ্ধ হবেন? এটা কি সেনাবাহিনীর ভেতরে একটা বিভাজন তৈরি করবে না? একদল স্থায়ী সৈনিক আর অন্য দল 4 বছরের অগ্নিবীর। এটা কি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয়? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি মানছি। আর আপনি যে উন্নয়নের জন্য ঋণের কথা বলছেন, সেই উন্নয়নের ফল কাদের কাছে পৌঁছাচ্ছে? যখন দেশের সম্পদের সিংহভাগ মাত্র 1% মানুষের হাতে কেন্দ্রীভূত হয়, তখন সেই ঋণকে কি সর্বজনীন উন্নয়ন বলা যায়? দেখুন, প্রতিটি বড় সংস্কারের সাথেই কিছু ঝুঁকি এবং বিতর্ক থাকে। অগ্নিবীর প্রকল্পের উদ্দেশ্য যদি হয় সেনাবাহিনীকে আরও দক্ষ করে তোলা, তাহলে এর প্রাথমিক সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করা উচিত। পুরো প্রকল্পটাকেই দেশদ্রোহী বলে বাতিল করে দেওয়া নয়। আর অর্থনৈতিক বৈষম্যের যে প্রশ্নটা আপনি তুললেন, সেটা সারা বিশ্বেরই একটা সমস্যা, শুধু ভারতের নয়। তার সমাধান করতে হবে সঠিক কর ব্যবস্থা এবং জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে। তাকে বেসরকারীকরণ বা জাতীয় ঋণের সাথে সরাসরি জুড়ে দেওয়াটা একটা অতি সরলীকরণ। একটা দেশের অর্থনৈতিক নীতি অনেকগুলো দিকের উপর নির্ভর করে, তাকে শুধু দেশপ্রেমের সাদা কালো চশমা দিয়ে দেখা যায় না। শেষ পর্যন্তর প্রশ্নটা এসে দাঁড়ায়, দেশপ্রেমের অধিকারী কে? এ দেশের একজন সাধারণ কুলি, মজুর বা কৃষক, যিনি হয়তো ঠিকভাবে সংস্কৃতে বন্দে মাতরম উচ্চারণ করতে পারেন না, তিনি কি দেশপ্রেমিক নন? আমি কিছুদিন আগে একজন কৃষকের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন, স্যার, আমরা বন্দে মাতরম বলতে পারি না, কিন্তু দেশের জন্য ফসল তো আমরাই ফলাই। আমার মতে যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য শ্রম দিয়ে নিজের পরিবারের অন্নসংস্থান করেন, তারা বড় শিল্পপতিদের চেয়ে অনেক বড় দেশপ্রেমিক। দেশপ্রেমের সার্টিফিকেট বিলি করার অধিকার তো কারণ নেই। দেখুন, এই কথাটা তো কেউ বলছে না যে সাধারণ মানুষ দেশপ্রেমিক নয়। অবশ্যই তারাই এদেশের মেরুদণ্ড। কিন্তু জাতীয় প্রতীকের প্রতি সম্মান দেখানোটাও তো নাগরিক কর্তব্যেরই একটা অংশ, তাই না? এই বিষয়টাকে অভিজাত বনাম সাধারণ বা শিক্ষিত বনাম অশিক্ষিত লড়াই হিসেবে দেখানো একটা খুব জনপ্রিয়তাবাদী কৌশল। এর মাধ্যমে মূল বিতর্ক থেকে মনোযোগ সরিয়ে দেওয়া হয় এবং সমাজে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়। দেশপ্রেম সকলের মধ্যেই রয়েছে, যে কৃষক মাঠে ফসল ফলাচ্ছেন তার মধ্যেও, আবার যে বিজ্ঞানী গবেষণাগারে কাজ করছেন তার মধ্যেও। জাতীয় প্রতীকের প্রতি শ্রদ্ধা সেই সার্বজনীন ভাবনারই একটা প্রকাশ, কোনো বিশেষ গোষ্ঠীর একার সম্পত্তি নয়। আমাদের এই আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হলো যে দেশপ্রেমের ধারণাটা বেশ জটিল এবং এর প্রকাশ শুধুমাত্র স্লোগানের মধ্যে আটকে থাকতে পারে না। আমার চূড়ান্ত অবস্থান হলো দেশের সম্পদ, দেশের সংবিধান এবং দেশের প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করাই হলো সর্বোচ্চ দেশপ্রেম। ইতিহাসের কঠিন সত্যিগুলোকে স্বীকার না করে এবং মানুষের ভালো থাকার জন্য নীতি না নিয়ে শুধু প্রতীক নিয়ে উদযাপন করাটা আমার কাছে অন্তঃসারশূন্য বা ফাঁপা মনে হয়। আর এই আলোচনা এটাই প্রমাণ করে যে দেশপ্রেমকে কত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা সম্ভব। আমার বিশ্বাস, একটা দেশের পরিচয় ও সংহতি বজায় রাখার জন্য প্রতীক এবং ভাবাবেগের গুরুত্ব অপরিসীম, তাকে কিছুতেই অস্বীকার করা যায় না। অন্যদিকে অর্থনৈতিক বা প্রশাসনিক নীতির বিচার তার নিজের যোগ্যতায় হওয়া উচিত। তাকে দেশপ্রেমের এই সংকীর্ণ সংজ্ঞার মধ্যে বেঁধে ফেললে তার সঠিক মূল্যায়ন করা সম্ভব হয় না। কোনটা দেশের জন্য ভালো, কোনটা নয়, সেই বিচারটা তথ্যের ভিত্তিতে হওয়া উচিত,
আবেগের ভিত্তিতে নয়। অবশ্যই এ বিষয়ে আরও অনেক গভীর বিশ্লেষণের অবকাশ রয়েছে। আমাদের আজকের আলোচনা হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, কিন্তু এটাই তো বিতর্কের সৌন্দর্য।